ভেরি গুড। আচ্ছা দেখো, মানুষের শ্বসনতন্ত্রে আমরা চলে আসছি, কিন্তু মানুষের শ্বসনতন্ত্রে কি থাকে? শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুসের কথা বলা হয়েছে এবং 3টা অঞ্চলে বিভক্ত। কি কি? ঊর্ধ্বশ্বাসনালী, নিম্ন শ্বাসনালী এবং শ্বসন অঞ্চল। তোমার পরীক্ষার প্রশ্ন কি বলো তো? তোমার পরীক্ষার প্রশ্ন হচ্ছে কোনটি ঊর্ধ্বশ্বাসনালীর অংশ, কোনটি ঊর্ধ্বশ্বাসনালীর অংশ নয়, এভাবে প্রশ্ন তোমাকে দেওয়া হবে। তাহলে একটু দেখো, শ্বসন অঞ্চল যেটা বলা হয়েছে এর ভিতরে আছে কি? শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু হয়েছে। তোমার পরীক্ষায় এইটাই সবচেয়ে বেশি জরুরি যে প্রান্তীয় ব্রঙ্কিওল, এই প্রান্তীয় ব্রঙ্কিওল কিন্তু নিম্ন শ্বাসনালীর অংশ, আর প্রান্তীয় ব্রঙ্কিওলের পরের যে অংশটা সেটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। এইখান থেকে পরবর্তী অংশটা শুরু হয় শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাই। তাহলে শ্বসন ব্রঙ্কিওল থেকে পরের দিকে যে অঞ্চলগুলো সেটা শ্বসন অঞ্চল, তার উপরে আছে নিম্ন শ্বাসনালী। আর একেবারে ঊর্ধ্ব শ্বাসনালীর মধ্যে দেখো সম্মুখ নাসারন্ধ্র থেকে স্বরযন্ত্র পর্যন্ত দেওয়া আছে। তাহলে সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে প্রান্তীয় ব্রঙ্কিওল এটা আসলে কার অঞ্চল, এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে? নাসিকা বা সম্মুখ নাসারন্ধ্র এটা হচ্ছে শ্বাসনালীর প্রথম অংশ। তাহলে শ্বাসনালীর প্রথম অংশ কোনটা? সেটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এর 2/3 হচ্ছে তরুণাস্থি আর 1/3 হচ্ছে অস্থি। এটা আমরা মনে রাখবো। 2/3 কি অস্থি নাকি তরুণাস্থি? তরুণাস্থি। এবং 1/3 হচ্ছে অস্থি। আর নাসারন্ধ্রের পরে নাকের ভেতরের যে অংশটা সেটাকে আমরা বলি ভেস্টিবিউল। এবং এই ভেস্টিবিউলে দেখো ল আছে না? ভেস্টিবিউলে ল আছে না? তাহলে এখানেই কিন্তু লোম থাকে। তাহলে আমাদের নাকের ভেতরে যে আমরা লোমটা দেখতে পাচ্ছি সেটা মূলত আমাদের এই ভেস্টিবিউল লেয়ারে আছে। ঠিক আছে? আর লোমগুলো কি করবে? ছাঁকুনির মতো বাতাসটাকে পরিষ্কার করতে হেল্প করবে। তাহলে বাতাস পরিষ্কারে হেল্প করে কে? ভেস্টিবিউল। এটা মনে রাখতে হবে। আর নাসা গহ্বরে চলে আসো। নাসা গহ্বরে দেখো যে কথাটা বলা হয়েছে যে নাসা গহ্বরে আমাদের হচ্ছে 2 ধরনের কোষের কথা বলা হয়। একটা হচ্ছে মিউকাস কোষ, একটা হলো মিউকাস কোষ, আর একটা হলো অলফ্যাক্টরি কোষ। তোমরা জানো যে অলফ্যাক্টরি স্নায়ু আছে। অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে আমরা ঘ্রাণ নিতে সাহায্য হয়, তাই না? তাহলে অলফ্যাক্টরি কোষ এটা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। এই অলফ্যাক্টরি কোষ যেটা এটা ঘ্রাণ উদ্দীপনাকে নিবে, এটা অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দিবে। আচ্ছা, এরপরে দেখো পশ্চাৎ নাসারন্ধ্রে যে দুটো ছিদ্র আছে এদেরকে আমরা কিন্তু পশ্চাৎ নাসারন্ধ্রও বলে ডাকি, আবার কোয়ানা বলেও ডাকি। দেখছো, পশ্চাৎ নাসারন্ধ্র বলা হয়, আবার কোয়ানা বলেও ডাকা হয়। এটা আমরা দেখে নিলাম। এরপরে নাসা গলবিল। নাসা গলবিলে দেখো একটা কথা লেখা আছে যে নাসা গলবিল হচ্ছে খাদ্যনালী এবং শ্বাসনালীর অভিন্ন অংশ। অভিন্ন অংশ মানে কি? সে আসলে খাদ্যনালীর অংশ, সে আসলে শ্বাসনালীর অংশ। এটা একটু মনে রাখবা। আলজিওভা বা ইউভুলা, নাসা গলবিলের পশ্চাৎভাগে উপরে একটা ছোট্ট জিহ্বার মতো অংশ থাকে, সেটাকে বলা হয়েছে আলজিহ্বা। ঠিক আছে? এটা মনে রাখবো। আর এই আলজিহ্বা, এখানে নাসা গলবিলের কাজ হচ্ছে এর মাধ্যমে বায়ু স্বরযন্ত্রের দিকে এবং খাদ্যবস্তু অন্ননালীর দিকে প্রবাহিত হয়। ল্যারিংস বা স্বরযন্ত্র খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ল্যারিংস বা স্বরযন্ত্র। থাইরয়েড যে তরুণাস্থিটা আছে দেখো তো, এটা হচ্ছে স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি। স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা? সেটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এটাকে অ্যাডামস অ্যাপেল নামেও ডাকা হয়। এটা কি আকৃতির? বর্ম আকৃতির। এবং পুরুষের ক্ষেত্রে দেখো, এটা পুরুষের ক্ষেত্রে একদম সামনের দিকে পাওয়া যায়, নারীদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডামস অ্যাপেল পাওয়া যায় না। ঠিক আছে? এটা আমরা একটু মনে রাখবো। দেখি কে কে আসো, সবাই একটু কমেন্ট করে জানাও তো যে সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা আসলে। সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা? সেটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এরপরে দেখো এপিগ্লটিস। এপিগ্লটিস হচ্ছে স্বরযন্ত্রের উপরে এপিগ্লটিস থাকে। এর কাজ কি? এটি খাদ্যকণাকে স্বরযন্ত্রে প্রবেশ করতে বাধা দেয়। তাহলে স্বরযন্ত্রে প্রবেশ করতে দেয় না, এটা আমরা গত চ্যাপ্টারেও কিন্তু পড়ছিলাম। এখানে আবার একটা রিক্যাপ হয়ে গেল। ভোকাল কর্ড। ভোকাল কর্ডের ব্যাপারে কি লেখা আছে দেখি তো। সেটা হলো যে স্থিতিস্থাপক গুণসম্পন্ন 6টি স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। তাহলে তোমার ভোকাল কর্ডের সংখ্যাটা পরীক্ষায় দিতে পারে যে ভোকাল কর্ড এর বাংলা হচ্ছে স্বররজ্জু। স্বররজ্জু কয়টি? স্বররজ্জু 6টি বা 3 জোড়া। ঠিক আছে? আর স্বরযন্ত্রের কাজ কি? দেখো তো, স্বরযন্ত্রের স্বর সৃষ্টি হয়। পরীক্ষায় কিন্তু দুইভাবে প্রশ্ন দিতে পারে। তোমাকে দিয়ে দিতে পারে যে ল্যারিংসের কাজ কি। তা ল্যারিংস যা, স্বরযন্ত্র কিন্তু তাই, তাই না? তাহলে দুইটা কিন্তু ভুল করা যাবে না। খুব সহজ জিনিস। দেখো আমাদের এখানে তরুণাস্থি আছে, কয়টা আছে? সর্বমোট 9টা তরুণাস্থি দিয়ে তৈরি। সর্বমোট 9টা তরুণাস্থি দিয়ে আমাদের এখানে তৈরি, এটা আমাদের এখানে বলা হয়েছে। সর্বমোট 9টা তরুণাস্থি, সর্বমোট 9টা তরুণাস্থি। তার মধ্যে কিছু আছে বিজোড় এবং কিছু আছে জোড়, তাই না? তাহলে জোড় বিজোড়ের একটা ব্যাপার আছে এখানে। আমরা একটু খেয়াল করি তো যে বিজোড় যেগুলো সেটা আমরা কি দিয়ে মনে রাখতে পারি? ইটিসি। ইটিসি দিয়ে আমরা মনে রাখতে পারি যে কোনগুলো হচ্ছে আমাদের বিজোড় তরুণাস্থি। যেমন দেখো এপিগ্লোটিস, থাইরয়েড এবং ক্রিকয়েড। খেয়াল করছো? এপিগ্লোটিস, থাইরয়েড এবং ক্রিকয়েড। সবাই একটু কমেন্ট করো তো যে বিজোড় যে তরুণাস্থিগুলো আছে সেটা আমরা কি দিয়ে মনে রাখতে পারি, কি নেমোনিক্স ইউজ করতে পারি? একটু কমেন্টে আমাকে জানাও।
ভেরি গুড। ভেরি গুড। রাফিদ কমেন্ট করেছো, আসিয়া কমেন্ট করেছো, তাসলিমা কমেন্ট করেছো, রিমা কমেন্ট করেছো, থ্যাংক ইউ। ওকে, তাহলে ইটিসি দিয়ে আমরা মনে রাখতে পারি, ইতে এপিগ্লটিস, টিতে থাইরয়েড, সিতে ক্রিকয়েড, তাই না? এগুলো হচ্ছে কি আমাদের তরুণাস্থি, যেগুলো বিজোড়। তাহলে আমাদের জোরগুলো মনে রাখার দরকার আছে? দরকার নাই, আমরা জাস্ট নামগুলো দেখতে পারি, এরিটেনেট, কর্নিকুলেট এবং কিউনিফর্ম। ওকে, নিম্ন শ্বাসনালীর ভিতরে আমরা একটা জিনিস একটু খেয়াল করব, সেটা হলো যে সেটা হচ্ছে যে এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। দেখছো কিনা? এটার দৈর্ঘ্য কি 12 সেন্টিমিটার, এবং এখানে 15 থেকে 20টা হায়ালিন প্রকৃতির তরুণাস্থি থাকে। এখানে 15 থেকে 20টা কি বলতো হায়ালিন প্রকৃতির তরুণাস্থি থাকে। এটা আমরা একটু খেয়াল করবো, এবং এটা সি আকৃতির হয় এবং ট্রাকিয়াল রিং বা বলয় তৈরি করে। এটা একটা ট্রাকিয়াল রিং বা বলয় তৈরি করে, এটা সি আকৃতির, এবং 15 থেকে 20টা এরকম সজ্জিত হয়ে হয়ে তৈরি করবে তোমার এই হায়ালিন আকৃতির তরুণাস্থি। এবং এতে সিলিয়াযুক্ত এপিথেলিয়াম পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, তোমাকে পরীক্ষায় দিবে যে ট্রাকিয়াতে বা ট্রাকিয়াল রিংয়ে কি পাওয়া যায়? সিলিয়াযুক্ত এপিথেলিয়াম পাওয়া যায়, সিলিয়াযুক্ত। এবং কোমলাস্থিক বলয় থাকার কারণেই কিন্তু শ্বাসনালী চুপসে যায় না। আরেকটা জিনিস দেখো, ট্রাকিয়ার প্রতিটি শাখাকে কি বলা হয়? ব্রঙ্কাস বলা হয়, যার অপর নাম কি? ক্রোমনালী। খুব ইম্পর্টেন্ট, যার অপর নাম, ব্রঙ্কাসের অপর নাম হচ্ছে ক্রোমনালী। এখানে একটা কথা দেখো লেখা আছে যে ডান ব্রঙ্কাসটা অপেক্ষাকৃত ছোট, বাম ব্রঙ্কাসটা 2 ভাগে বিভক্ত, এটা 3 ভাগে বিভক্ত। আর ব্রঙ্কাই যেটা, সেটা হচ্ছে দেখো ফুসফুসের ডান এবং বাম খণ্ডে প্রবেশ করবে, এবং সেটা হয়ে যাবে কি ব্রঙ্কিওল। এবং ব্রঙ্কিওলটা গিয়ে কোথায় শেষ হয়? খুবই ইম্পর্টেন্ট, অ্যালভিওলাসে শেষ হয়। ম্যাট কোশ্চেন, দেখছো? তাহলে ব্রঙ্কিওল কোথায় গিয়ে শেষ হয়? সবাই একটু কমেন্ট করো তো, যে ব্রঙ্কিওল যেটা আছে সেটা কোথায় গিয়ে শেষ হয়? সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে ব্রঙ্কিওল যেটা আছে সেটা কোথায় গিয়ে শেষ হয়? সেটা শেষ হয় অ্যালভিওলাসে গিয়ে। ওকে, এখন আরেকটা জিনিস আমরা একটু দেখি, যে বাম ব্রঙ্কাস 9 থেকে 12টি তরুণাস্থি দ্বারা এবং ডান ব্রঙ্কাস 6 থেকে 8টি তরুণাস্থি দ্বারা যুক্ত থাকে। এটা আমরা একটু রিডিং পড়ে ফেললাম। আর এই যে তোমরা বারবার ব্রঙ্কাস বলছি, তাই না? এই ব্রঙ্কাসের যদি প্রদাহ হয় তাহলে সেটাকে আমরা কি নামে ডাকবো? ব্রঙ্কাইটিস নামে ডাকবো। এবং ব্রঙ্কাইটিসকে কি বলা হয়? ইংলিশ ডিজিজ বলা হয়। ইংলিশ ডিজিজ আসতে পারে যে ইংলিশ ডিজিজ আমাদের শরীরে কোথায় সংক্রমণ করে, তাহলে সেটা হচ্ছে আমাদের ব্রঙ্কাইটিস। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস, আমাদের 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের কি কি অঙ্গ আমাদের শরীরে রয়েছে? 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের কি কি অঙ্গ আমাদের শরীরে রয়েছে? এখানে আছে হলো হার্ট, তারপর হচ্ছে ট্রাকিয়া, তারপর আছে কিডনি, তারপরে হচ্ছে আমাদের ফেলোপিয়ান টিউব। এটা আমাদের একটা নেমোনিক্স দিয়ে আমরা মনে রাখতে পারি। এটা আমরা একটা নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারি। সেটা হচ্ছে 12 বছরে, আমাদের সিয়াম ভাইয়াকে একটু নিয়ে আসি আমরা এখানে, হাদিউর ভাইয়া, ঠিক আছে? 12 বছরে হাদিউর ভাইয়া ট্রাক কিনে ফেললো। ঠিক আছে, আমরা কিন্তু এখনো ট্রাক কিছু কিনতে পারিনি, কিন্তু সিয়াম ভাইয়া কি করেছেন? হাদিউর ভাইয়া 12 বছরে ট্রাক কিনে ফেলেছেন, তাই না? তাহলে 12 বছরে দেখো, এই যে 12 মানে হচ্ছে কি কি স্ট্রাকচার? 12 সেন্টিমিটার আছে। আর এখানে হাদিউর বলতে যেটা আমরা বোঝানো হচ্ছে, হাদিউর ভাইয়া এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হার্ট। সিয়াম ভাইয়া তো আমাদের এটার হার্ট, তাই না? বলো ডিএমসি স্কলারের। আর 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে এই যে আমাদের ট্রাকিয়া, তারপরে কিনেতে হচ্ছে আমাদের কিডনি, আর তারপর ফেললোতে হচ্ছে আমাদের ফেলোপিয়ান টিউব। তো সবাই একটু আমাদের কমেন্ট করে জানাও তো, আবার সিয়াম ভাইকে মেনশন করে দিও না, ঠিক আছে? 12 বছরে হাদিউর ভাইয়া ট্রাক কিনে ফেললো। ওকে, এরপরে আমরা শ্বসনের গতিপথটা যদি একটু দেখি, ভেস্টিবিউল থেকে স্বরযন্ত্র, সেখান থেকে শ্বাসনালী, ব্রঙ্কাস, তারপরে ফুসফুস। ওকে, আমরা চলে আসছি কিন্তু ফুসফুসে। দেখছো ফুসফুসে? দেখো তো কি লেখা আছে। ফুসফুস আমাদের প্রধান শ্বসন অঙ্গ। দেখছো এই কথাটা লেখা আছে কিন্তু। ফুসফুসটা কি? ফুসফুসটা হচ্ছে আমাদের প্রধান শ্বসন অঙ্গ। এটা কি পাইছো? আচ্ছা, গুড। এইবার ফুসফুসের একটা আবরণী আছে, তার নাম কি? প্লুরা। এবং প্লুরাটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। ভিতরের পর্দাকে আমরা বলি ভিসেরাল প্লুরা, বাইরের পর্দাটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল প্লুরা। এবং এদের মাঝখানে থাকে হচ্ছে সেরাস ফ্লুইড। এদের মাঝখানে থাকে হচ্ছে সেরাস ফ্লুইড বা প্লিউরালস নামক এক ধরনের রস থাকে। এটা আঘাত থেকে রক্ষা করে। এটা কি থেকে রক্ষা করে? আঘাত থেকে রক্ষা করে। আর এইখানে আমরা একটা কথা দেখব, যেটা লেখা আছে যে ডান ফুসফুস আকারে বড় হয়ে থাকে, সেটার ওজন 625, এবং যেটা বাম ফুসফুস সেটা হচ্ছে 565। এটা একটা রেফারেন্স দেওয়া আছে, আমরা অবশ্যই পড়ে ফেলি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখে নেই যে প্রতিটি ফুসফুস যে স্থান দিয়ে ক্রোমনালী
যে স্থান দিয়ে ক্লোমনালী, রক্তনালী, লসিকা প্রবেশ করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইলাম, সেটাকে আমরা বলতেছি হাইলাম। এবং ফিশার দেখো, ডান ফুসফুসে 2টা ফিশার আছে এবং বাম ফুসফুসে 1টা ফিশার আছে। যদি বলা হয় লোব, সেটা কি? ডান ফুসফুসে 3টা লোব আছে এবং বাম ফুসফুসে 2টা লোব আছে। এটার ঘটনাটা অনেকটা হচ্ছে এরকম, এই যে আমাদের ডান ফুসফুস, এখানে হচ্ছে যে আমাদের এই যে 2টা ফিশার আছে, আর এই যে আমাদের বাম ফুসফুস, সেখানে হচ্ছে আমাদের 1টা ফিশার আছে। তাহলে ডান ফুসফুসের লোব হইলো কয়টা? 1টা, 2টা, 3টা। আর এখানে লোব হইলো কয়টা? 1টা এবং 2টা। এই কথাটাই বলা হয়েছে। তাহলে ডান পাশে হচ্ছে যে আমাদের ফিশার হচ্ছে 2টা, লোব 3টা। আর এখানে আমাদের ফিশার হচ্ছে 1টা, তাহলে লোব কয়টা হবে? 2টা হবে। কিন্তু যখনই তুমি সেগমেন্টে চলে যাবা, তখন দেখবা যে ডান ফুসফুসে 10টা সেগমেন্ট আর বাম ফুসফুসে 8টা সেগমেন্ট আছে, ঠিক আছে? আর এই সেগমেন্টগুলো আবার অসংখ্য ছোট 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 লোবিউলে বিভক্ত হয়। এটা ছাড়া কিন্তু আমাদের এখানে কিছু নাই পড়াশোনা। হৃদখাজ বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা দেখো, একটু খেয়াল করি। এটা কোথায় পাওয়া যায়? বাম ফুসফুসে পাওয়া যায়। কেন বলতে পারবা বাম ফুসফুসে পাওয়া যায়? একটু মনে করে দেখো তো, যে আমাদের ফুসফুসেটা, এই যে 2 পাশে 2 ফুসফুস আছে, কিন্তু হার্টটাকে আমাদের একটু বাম দিকে থাকে না? তাহলে হার্ট যদি আমাদের বাম দিকে থাকে, তাহলে এই হার্টের একটা বড় অংশই কি আসলে আমাদের এই বাম ফুসফুসের ভিতরে একটা এরিয়া নিয়ে নিছে। এই জন্যই কিন্তু বাম ফুসফুসটা আসলে আকারে একটু ছোট হয়ে গেছে। ওকে, তাহলে বাম ফুসফুসেই কিন্তু তুমি হৃদখাজ পাবা, অর্থাৎ হৃদপিণ্ডের জন্য জায়গা পাবা। প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। দেখছো কিভাবে আগাচ্ছে? প্রথমে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর টারশিয়ারি, তারপর ব্রঙ্কিওল, আর পরেরটুকু কিন্তু আমরা জানি শেষ হয় কোথায় দিয়ে? অ্যালভিওলাই। তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমাদের যে ব্রঙ্কিয়াল বৃক্ষ, আমরা যে বলি ব্রঙ্কিয়াল ট্রি বা ব্রঙ্কিয়াল বৃক্ষ, এটা শেষ হয় কি দিয়ে? এটা সবাই একটু কমেন্ট করবা। আমাদের যে ব্রঙ্কিয়াল বৃক্ষ, এটা কি দিয়ে শেষ হয়? আমাদের যে ব্রঙ্কিয়াল বৃক্ষ, এটা কি দিয়ে শেষ হয়? আমাদের ব্রঙ্কিয়াল বৃক্ষ এটা শেষ হয় হচ্ছে আমাদের অ্যালভিওলাস দিয়ে। দেখছো এই যে ব্রঙ্কিয়াল বৃক্ষ পাইছো? দেখো কি দিয়ে শুরু হয়? প্রাইমারি ব্রঙ্কাস দিয়ে শুরু হয়। শুরুও মনে রাখবো, শেষও মনে রাখবো, যে ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ প্রাইমারি ব্রঙ্কাস দিয়ে শুরু হয়, অ্যালভিওলাই দিয়ে শেষ হয়। প্রাইমারি ব্রঙ্কাস দিয়ে শুরু হয়, অ্যালভিওলাই দিয়ে শেষ হয়। এটা আমরা মনে রাখবো। ফুলকা এবং ফুসফুসের মধ্যে পার্থক্য আছে, আমরা অবশ্যই রিডিং দিয়ে নিব, এটা নিজেরা পড়ে ফেলবো। অ্যালভিওলাসে চলে আসি। অ্যালভিওলাসটা দেখো, আমরা সবাই পড়ছি যে অ্যালভিওলাসটা হচ্ছে ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক, ঠিক আছে? এটা কি বলা হয়? গঠনগত এবং কার্যগত একক বলা হয়। এখানে আমাদের এখানে এক স্তর কি থাকে? চ্যাপ্টা আকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। চ্যাপ্টা আকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস মানে কি? আইসের মতো দেখতে, আইসাকার এপিথেলিয়াম থাকে। এবং অ্যালভিওলাইগুলো ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। অর্থাৎ এইটা ধরো একটা অ্যালভিওলাই, এইখানে ধরো হচ্ছে আরেকটা অ্যালভিওলাই আছে, এখানে আরেকটা অ্যালভিওলাই আছে, এখানে আরেকটা অ্যালভিওলাই আছে, কিন্তু এদের মধ্যে আমাদের একটা কি থাকবে? ব্যবধায়ক পর্দা থাকবে। এই ব্যবধায়ক পর্দাটার নামই হচ্ছে ট্রাবেকুলি। ব্যবধায়ক পর্দাটার নামই হচ্ছে ট্রাবেকুলি। আর প্রতিটি অ্যালভিওলাস 200 থেকে 300 মাইক্রোমিটার বা 0.2 মিলিমিটার ব্যাসের হয়ে থাকে। 0.2 মিলিমিটার ব্যাসের হয়ে থাকে, কিন্তু এদের প্রাচীরটা কিন্তু 0.1 মাইক্রোমিটার পুরু। 0.1 মাইক্রোমিটার পুরু, এটা একটু খেয়াল রাখবা। সংখ্যাটা দেওয়া আছে, নবজাত শিশু হলে 20 মিলিয়ন হয়। তারপরে পূর্ণবয়স্কটা আমাদের ফোকাসটা একটু বেশি থাকে। সো পূর্ণবয়স্কদের ক্ষেত্রে দেখো কত দেওয়া আছে, সেটা হচ্ছে 480। পূর্ণবয়স্কের ক্ষেত্রে কত দেওয়া আছে? 480 মিলিয়ন অ্যালভিওলাস থাকে, ঠিক আছে? এটা একটু মার্ক করে রাখবো। আচ্ছা, শ্বসনতন্ত্রের অ্যালভিওলাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়। আমরা তো জানি যে অ্যালভিওলাস হচ্ছে গঠন এবং কার্যগত একক। তো গঠন এবং কার্যগত একক মানে কি? ফুসফুসের কাজই তো হচ্ছে আমাদের গ্যাসীয় বিনিময় করা। তো অ্যালভিওলাসে এই যে আমাদের অংশটা আছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এইখানেই কিন্তু আমাদের গ্যাসীয় বিনিময় হবে। এবং টোটাল আমাদের এরিয়া হচ্ছে 11,800 বর্গ সেন্টিমিটার। অ্যালভিওলাসে কি কি কোষ আছে আমরা একটু রিডিং পড়ে যাই। প্রাচীরে খেয়াল করো, টাইপ 1 অ্যালভিওলার কোষ আছে, টাইপ 2 অ্যালভিওলার কোষ আছে, ম্যাক্রোফেজ আছে, টাইপ 1 আছে, টাইপ 2 আছে, ম্যাক্রোফেজ, আরবিসি এবং এন্ডোথেলিয়াল কোষ। দেখছো কয় ধরনের কোষ আছে? 5 ধরনের কোষ আছে টোটাল। টাইপ 1, টাইপ 2, ম্যাক্রোফেজ, আরবিসি, এন্ডোথেলিয়াল, ঠিক আছে? কয়েকটা মনে রাখবো। অ্যালভিওলাসে 2 ধরনের তন্তু পাওয়া যায়। কি কি? কোলাজেন এবং ইলাস্টিন নামক তন্তু পাওয়া যায়। এটা আমরা মনে রাখতে পারি। ধূমপান এবং সিলিকার কারণে ফুসফুসের অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধ্বংস হয়ে যায়। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যে ফুসফুসে যে আমাদের অ্যালভিওলার যে ম্যাক্রোফেজগুলো আছে সেগুলো ধ্বংসের জন্য কে দায়ী? সেগুলো ধ্বংসের জন্য সিলিকন ডাইঅক্সাইড দায়ী এবং ধূমপান দায়ী। আর ফুসফুসের কাজ কি? গ্যাসীয় বিনিময় ঘটে। ফুসফুসীয় কলা সেরোটোনিন এবং হিস্টামিনকে বিমুক্ত করতে পারে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টাইপ 2 অ্যালভিওলার কোষ যেটা এখানে পড়ছো, এটা সারফেক্টেন্ট ক্ষরণ করে।
তাহলে টাইপ 2 অ্যালভিওলার যে কোষ আছে সেটা সারফেক্টেন্টকে ক্ষরণ করতে পারে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করতে পারে, এটাও মনে রাখতে হবে। সারফেক্টেন্ট সম্পর্কে কোনো কথা আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তারপরও দেখি আমরা কোনটুকু আমাদের সবচেয়ে বেশি লাগবে। দেখো অ্যালভিওলাই প্রাচীরের টাইপ 2 কোষ থেকে বা সেপ্টাল কোষ থেকে এই ডিটারজেন্ট জাতীয় সারফেক্টেন্ট চলে আসে, এবং এটা আমরা দেখব যে এটা এক ধরনের ফসফোলিপিড ধর্মী পদার্থ। খেয়াল করছো, এটা কিন্তু এক ধরনের ফসফোলিপিড। তাহলে সারফেক্টেন্ট সম্পর্কে সত্য মিথ্যা আসতে পারে, দিতে পারে যেটি এক ধরনের গ্লাইকোলিপিড পদার্থ, তা কিন্তু দেওয়া যাবে না। সারফেক্টেন্ট হচ্ছে ডিটারজেন্ট জাতীয় এবং এক ধরনের ফসফোলিপিড, এটা মনে রাখবা। এবং এখানে দেখো 5 মাস বা 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। 23-এর জায়গায় 22, 22-এর জায়গায় 23 করা যাবে না। 5 মাস অথবা 23 সপ্তাহ বয়সে মানব ভ্রূণ প্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এই জন্য বলা হয়েছে যে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা যায় না। তাহলে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্ব বলতে গেলে তার 24 সপ্তাহ আগে হতে হবে। আর সারফেক্টেন্ট যদি তৈরি না হয় তাহলে বাচ্চাদের একটা খুব খারাপ একটা ডিজিজ তৈরি হয়, সেটার নাম হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ঠিক আছে। অ্যালভিওলাসের কাজ, এই সারফেক্টেন্টের কাজ কি আমরা সবাই জানি, এবং তারপরও কেন জানি ভুল হয়, পৃষ্ঠটান কমায় 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 কমায়, বারবার মনে রাখবো কমায়, ঠিক আছে। তাহলে অ্যালভিওলাসের যে সারফেক্টেন্টটা থাকে, এই সারফেক্টেন্টের প্রধান কাজ হলো যে সে পৃষ্ঠটানকে কমাবে, বাড়ায় না কিন্তু কমায়, এটা খেয়াল রাখো। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের দ্রুত বিনিময়ে হেল্প করে, ফুসফুসের চুপসে যাওয়া রোধ করে, এবং সারফেক্টেন্ট হলো আবার লিখছে, দেখছো কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সবাই এই লাস্ট কোশ্চেনটা একটু কমেন্ট করবা যে সারফেক্টেন্ট হচ্ছে এক ধরনের কি লিপিড, এটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। শ্বসনতন্ত্রের কাজ রিডিং পড়বা, যে নিঃশ্বাসের মাধ্যমে দেখো লেখা আছে যে নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়। প্রশ্বাস বা শ্বাস গ্রহণের সাথে কোন কোন পেশি জড়িত? ডায়াফ্রাম জড়িত, ইন্টারকোস্টাল পেশি সংকোচন জড়িত, তারপরে হচ্ছে প্রশ্বাসের সময় বক্ষগহ্বরের আয়তন বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে যে আমাদের এই যে দেখো বাহির থেকে তোমার হলো যে তোমার আয়তন বেড়ে যায়, বাহির থেকে প্রশ্বাস বায়ু 20.9% অক্সিজেন এবং 0.04% কার্বন ডাইঅক্সাইড, এটা অবশ্যই মনে রাখতে হবে। নিঃশ্বাস, এটা কি নিষ্ক্রিয় প্রক্রিয়া না? অবশ্যই মনে রাখবা যে নিঃশ্বাস নিষ্ক্রিয়, নিঃশ্বাস কি নিষ্ক্রিয়। আর ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশি শিথিলতার জন্য হয়ে থাকে। এটা কেন হয়? শিথিলতার জন্য হয়। শ্বসন হার কিন্তু সবসময়ের জন্যই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্বসন হার থেকে কিছু বাদ দেওয়া যাবে না। যেমন তুমি দেখো পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে, পূর্ণবয়স্ক সুস্থ মানুষ যদি হয় তাদের বিশ্রামকালে 14 থেকে দেখো 18 বার, 14 থেকে 18 বার সে শ্বাস নিতে পারে। নবজাতকের ক্ষেত্রে 40 বার। 4 থেকে 6 মিনিট যদি শ্বসন বন্ধ থাকে তাহলে রোগীর মৃত্যু হতে পারে। 4 থেকে 6 মিনিট যদি শ্বসন বন্ধ থাকে রোগীর মৃত্যু হতে পারে। আর সারাদিন 20,000, এটা একটু খেয়াল রাখবা। কোনটা টাইডাল ভলিউম, কোনটা রেসিডুয়াল ভলিউম, কোনটা ভাইটাল ক্যাপাসিটি এখানে দেওয়া আছে, আমরা একবার রিডিং পড়বো, এটা মনে রাখার চেষ্টা করব। অনেক সময় কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। বহিঃশোষণ এবং অন্তঃশোষণ অবশ্যই আমরা পার্থক্যগুলা ছক দেখে দেখে ভালো করে পড়ার চেষ্টা করব। নিয়ন্ত্রণ কেন্দ্র আমরা একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের শ্বাসকেন্দ্র বা রেসপিরেটরি সেন্টার, ঠিক আছে। এইটা হচ্ছে দেখো ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ এবং নিউমোট্যাক্সিক সেন্টার থাকে। নিউমোট্যাক্সিক যে সেন্টার, এটার আরেক পরে আছে হলো আমাদের অ্যাপনিউস্টিক সেন্টার। এটা কিন্তু ভুল করা যাবে না, একটা হলো নিউমোট্যাক্সিক আর একটা হচ্ছে অ্যাপনিউস্টিক, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.25% যদি বেড়ে যায় তাহলে শ্বসনের হার হয়ে যাবে দ্বিগুণ। সবাই একটু কমেন্ট করো তো যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কতটুকু বাড়লে শ্বসনের হার দ্বিগুণ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের এই 0.25% যদি বাড়ে সেই ক্ষেত্রে। আর যদি বাতাসে অক্সিজেনের ঘনত্ব 20% থেকে 5%-এ ড্রপ করে, বাতাসে যদি তোমার অক্সিজেনের ঘনত্ব 20 থেকে 5-এ নেমে আসে, তখনও কিন্তু শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায়। এটা একটু দেখবা। ডায়াফ্রাম, ডায়াফ্রাম দেখো স্ফ্রেনিক পেশির কথা লেখা আছে, ফুসফুস হচ্ছে ভেগাস স্নায়ুর কথা লেখা আছে, খুব ইম্পর্টেন্ট। ডায়াফ্রামের সাথে কানেকশন থাকে ফ্রেনিক স্নায়ু, আর ফুসফুসের সাথে কানেকশন থাকে ভেগাস স্নায়ু, আর ইন্টারকোস্টাল পেশির সাথে কানেকশন থাকে ইন্টারকোস্টাল স্নায়ু। খেয়াল করি, সেটা হচ্ছে প্রশ্বাসের কেন্দ্র কোথায় থাকে? মেডুলায় থাকে। প্রশ্বাসের যে কেন্দ্র সেটা কোথায় থাকবে? মেডুলায় থাকবে। প্রশ্বাসের কেন্দ্র কোথায় থাকবে? মেডুলায় থাকবে। আর একটা জিনিস একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে এক্ষেত্রে মেডুলারি শ্বাসকেন্দ্রে কিছুটা উপরে অবস্থান করে বলে মনে করা হয়। কিছুটা উপরের কথা বলা হয়েছে, অত ডিটেলস লাগবে না, আমরা খালি এটাই পড়ি যে প্রশ্বাস কেন্দ্রটা মেডুলায় থাকে।
কিছু প্রতিবর্তের সাথে কিছু স্নায়ু জড়িত, যেমন হাঁচির সাথে অলফ্যাক্টরি স্নায়ু, কাশির সাথে ভেগাস স্নায়ু, গ্যাগ রিফ্লেক্সের সাথে গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু, এটা মনে রাখতে হবে। আর দেখো শ্বাসরঞ্জক, আমাদের মেরুদণ্ডীদের জন্য হিমোগ্লোবিন হচ্ছে শ্বাসরঞ্জক, পলিকিটদের ক্ষেত্রে ক্লোরোকুইন এবং মলাস্কাদের ক্ষেত্রে হিমোসায়ানিন। এইটুক পর্যন্ত আমরা যেন ভালোভাবে মনে রাখি। আর অস্থিতে কি থাকে? অস্থি মানে তো ওখানে পেশি আছে, পেশি মানে মায়ো, তাহলে মায়োগ্লোবিন কোথায় পাওয়া যাবে? অস্থিপেশিতে পাওয়া যাবে। হিমোগ্লোবিনের স্ট্রাকচার নিয়ে বর্ণনা করা হয়েছে, এটা খুব ভালো মতোই তোমরা জানো যে 95% এবং 5% হিম এবং গ্লোবিনের অনুপাত 1:25। এটা একটু কমেন্ট করে জানাও যে হিম এবং গ্লোবিনের অনুপাতটা কত। হিমের 33.33% বা 33.33% হচ্ছে লৌহ। তারপরে হচ্ছে তোমার হিমোগ্লোবিন প্রধানত অক্সিজেন পরিবহন করে। 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 মিলিলিটার অক্সিজেন পরিবহন করতে পারে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। অক্সি হিমোগ্লোবিন সেটা হচ্ছে অস্থায়ী, কার্বামিনো হিমোগ্লোবিন সেও অস্থায়ী, কিন্তু কার্বক্সি হিমোগ্লোবিন যেটা সে কিন্তু স্থায়ী। এটা যেন ভুল না যায় যে কার্বক্সি হিমোগ্লোবিন যেটা সেটা কিন্তু অবশ্যই স্থায়ী হবে। ওকে, আর এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হিমোগ্লোবিনের সাথে কয়টি ফেরাস আয়ন? 4টা ফেরাস আয়ন এবং 4 অণু অক্সিজেন যুক্ত হতে পারে। একটা হিমোগ্লোবিনের সাথে 4টি ফেরাস আয়ন এবং 4 অণু অক্সিজেন যুক্ত হতে পারে। গ্যাসীয় পরিবহনের মধ্যে আমরা দেখব যে ভৌত দ্রবণ রূপে 2%, অর্থাৎ প্রতি 100 ml রক্তে 0.2 মিলি অক্সিজেন ভৌত দ্রবণ হিসেবে প্রবাহিত হতে পারে। প্রতি 100 মিলির জন্য 0.2 ml। পরীক্ষায় কিন্তু তোমাদেরকে প্রশ্ন দিতেই পারে যে সেটা হচ্ছে যে প্রতি 1 লিটারের জন্য কত। এটা কিন্তু তোমাদেরকে প্রশ্ন দেয়া হতে পারে যে প্রতি 1 লিটারের জন্য তাহলে কত হবে। ঠিক আছে, প্রতি 1 লিটারের জন্য তাহলে কত হবে? 1 লিটার হলে কি হবে বলো তো? এখানে জাস্ট তুমি 2 দিয়ে দিবা, কারণ এখানে তোমার হচ্ছে যে গুণ হয়ে যাবে না, তাহলে গুণ হলে কি অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা আমরা একটু খেয়াল রাখবো যে রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। রক্তে কতটুকু লৌহ থাকে? 4 থেকে 5 গ্রাম। ঠিক আছে, এবং রক্তে পিএইচ এর মান বেশি থাকলে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আকর্ষণটা বেশি থাকবে। ভেরি গুড। ভৌত দ্রবণ রূপে 5%, খেয়াল করছো? কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রভাবে এই কাজটা করে থাকে, এবং প্রতি 1000 কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে মাত্র এক অণু কার্বনিক অ্যাসিড রূপে দ্রবণে উপস্থিত থাকে। আর কার্বামিনো যৌগ রূপে যাবে 27%, আর বাইকার্বনেট রূপে যাবে 65%। এই পার্সেন্টেজগুলো আমাদের কিন্তু লাগবে। যেমন অক্সিজেনের ক্ষেত্রে দেখো ভৌত দ্রবণ রূপে 2%, রাসায়নিকভাবেই যাচ্ছে 98%, তার মানে অক্সি হিমোগ্লোবিন হিসেবে বেশি যাচ্ছে। আর তোমার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে একটু খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ভৌত দ্রবণ রূপে 5, কার্বামিনো হচ্ছে 27, এবং বাইকার্বনেট যৌগ রূপে যাচ্ছে হলো 65। এখন বাইকার্বনেট যৌগ রূপে যেটা সেটা দুইভাবে যাইতে পারে, একটা হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট হিসেবে প্লাজমার মাধ্যমে, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে লোহিত রক্তকণিকার মাধ্যমে। মনে রাখবো যে বাইকার্বনেট রূপে যেটা যায় সেটা তো 65%, তার মানে বেশি। এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে এটা ট্রান্সফার হয়। এবং এইখানে ক্লোরাইড শিফট বলে একটা ধারণা আছে, এইটাকে আমরা হ্যামবার্গার্স রিয়াকশন নামেও চিনে থাকি। এইটাই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে হ্যামবার্গার্স রিয়াকশন। ঠিক আছে, এবং এই পরিবহনের সময় কোথায় রক্তচাপ কত থাকে এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, যে তোমার অ্যালভিওলাইতে কত থাকে, তারপরে তোমাদের হচ্ছে যে অ্যালভিওলাইতে অক্সিজেনের চাপ কত থাকে, কার্বন ডাই অক্সাইডের চাপ কত থাকে, কৈশিক জালিকায় কত থাকে, তারপরে কৈশিক জালিকায় CO2 কত থাকে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঊর্ধ্ব শ্বাসনালী নিম্ন শ্বাসনালী কোনটা সংক্রমণকে কি বলা হয় এটা অবশ্যই পড়বা। যেমন দেখো যে তোমার এই অটাইটিস মিডিয়া পর্যন্ত কিন্তু এখানে টনসিলাইটিস, তারপরে সাইনোসাইটিস, এগুলো কিন্তু সব ঊর্ধ্ব শ্বাসনালীর মধ্যে। দেখছো, এটা কিন্তু খেয়াল রাখবা। আমাদের এখানে আমরা জানি 4 ধরনের সাইনাস থাকে। এই সাইনাসের যে নামগুলো সেটা কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে স্পেনের ম্যাক্স, ফ্রন্টে এলো। আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি যে স্পেনের ম্যাক্স, ফ্রন্টে এলো। স্পেনের ফ্যাক্স মানে হচ্ছে স্পেনয়েড, তারপর ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিলারি, তারপর ফ্রন্টে মানে হচ্ছে ফ্রন্টাল, আর এলো হচ্ছে এথময়েডাল। ঠিক আছে, তাহলে কোনটা কোথায় থাকে এটা কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে। স্পেনয়েড যেটা সেটা হচ্ছে আমাদের কপালের পাশে অবস্থিত, এথময়েড হচ্ছে নাকের উপর বা 2 চোখের মাঝখানে, আর চোখের উপরে হচ্ছে গিয়ে ফ্রন্টাল, আর ম্যাক্সিলারি অঞ্চল হচ্ছে গালে অবস্থিত। সাইনোসাইটিসের প্রকারভেদ অবশ্যই অ্যাকিউট আছে, ক্রনিক আছে। অ্যাকিউট মানে 4 থেকে 8 সপ্তাহ, আর ক্রনিক মানে 2 মাসের বেশি। আর সাইনাসগুলো বিভিন্ন ধরনের ভাইরাসের কথা লেখা আছে, হিউম্যান রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা,
স্ট্রেপ্টোকক্কাস, হিমোফাইলাস, এগুলোর নামগুলো অবশ্যই একটু পড়ে ফেলবা। আর দেখো সিস্টিক ফাইব্রোসিসের কারণেও কিন্তু তোমার এই সাইনোসাইটিসটা হতে পারে। এই সিস্টিক ফাইব্রোসিস একটা বিরল ধরনের ব্যাধি, এটা হলেও তোমার সাইনোসাইটিস হতে পারে। খেয়াল করো, একটা কথা লেখা আছে, সাইনোসাইটিস রোগে অ্যামক্সিসিলিন ওষুধ গ্রহণ করতে হবে। তোমাদের পরীক্ষা দিয়ে দিতে পারে যে কোন ওষুধ গ্রহণ করতে হবে, অ্যামক্সিসিলিন। এবং ক্রনিক সাইনোসাইটিসের চিকিৎসা চলে 3 থেকে 4 সপ্তাহ, এটাও একটু খেয়াল রাখবা। কোথায় কোথায় ব্যথা হয়, যদি তুমি লোকেশন জানো সাইনাসটা কোথায় থাকে, তাহলে কোন সাইনোসাইটিসে কোথায় ব্যথা হবে সেটাও তুমি পারবা। এটা একটু অবশ্যই মুখস্থ করে ফেলবা। অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়ার ক্ষেত্রেও দেখো একটা ভাগ আছে, স্বল্পস্থায়ী হলে পারে সেটা কত সপ্তাহ, 2 থেকে 4 সপ্তাহ, ওটা ছিল 4 থেকে 8 সপ্তাহ। আর এখানে দীর্ঘস্থায়ী বা ক্রনিক সেটা হচ্ছে 1 মাস বা তার বেশি। আর 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে বেশি হয়, 4 মাস থেকে 4 বছর, 4 মাস থেকে 4 বছর, এটা পড়তে হবে। ডে কেয়ার সেন্টারে হয়, ধূমপানযুক্ত এবং বায়ু দূষণপূর্ণ এরিয়াতে হয়ে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক 3 জনই এর জন্য দায়ী। কিছু এজেন্ট আছে, নামগুলো একটু পড়ে ফেলবা। আর অ্যাডিনয়েড যদি কারো থাকে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এই অটাইটিস মিডিয়া হতে পারে। অ্যাডিনয়েড একটা গ্রন্থিগত সমস্যা, এখানে অনেক সময় দেখা যায় আমাদের যে টনসিল আছে আমাদের এখানে, সেগুলো ফুলে গিয়ে তখন এই সমস্যাটা তৈরি করতে পারে। এখানে এক ধরনের টেম্পারেচার আছে, সেটা হচ্ছে দেখো 104 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু সাইনোসাইটিসের জন্য না, এটা আমাদের অটাইটিস মিডিয়ার জন্য এক্সক্লুসিভ, এটা একটু মনে রাখবো। আর যদি চিকিৎসা ভালোভাবে না হয় তাহলে কিন্তু এই অটাইটিস মিডিয়া কান থেকে চলে যেতে পারে ব্রেইনে, তখন হচ্ছে আমাদের মেনিনজাইটিস হয়ে যাবে। কান থেকে যদি ব্রেনে চলে যায়, খুব দূর কিন্তু বেশি না, কান থেকে কিন্তু ব্রেনের দূরত্ব খুব কম, তাহলে এখান থেকে চলে গেলে সমস্যা হয়ে যাবে। তারপরে এখানে যদি কানের পর্দা ছিঁড়ে যায় তখন কিন্তু দেখো যে টিম্প্যানোস্টোমি টিউব, মাইরিঙ্গোপ্লাস্টি, এই কথাগুলো লেখা আছে। ধূমপানের ক্ষতিকর প্রভাব সবাই আমরা জানি, এখানে আমরা একটু দেখব যে দেখো ফুসফুসের জটিলতার জন্য প্রধানত ধূমপান দায়ী। সিগারেটের একটি শলাকাতে প্রায় 4000-এর মতো রাসায়নিক দ্রব্য থাকে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো। তাহলে ফুসফুসের জটিলতার জন্য প্রধানত কাকে দায়ী করা হয়েছে বলো তো? ফুসফুসের জটিলতার জন্য প্রধানত দায়ী করা হয়েছে হচ্ছে ধূমপানকে। এবং ধূমপানে দেখো ধোঁয়াতে 500 ধরনের রাসায়নিক পদার্থ থাকে। আর সিগারেটের একটি শলা আর হচ্ছে ধূমপানের ধোঁয়া, এটা কিন্তু আলাদা জিনিস। ধোঁয়াতে বলছে 500 ধরন আর শলাকাতে বলছে 4000, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটু খেয়াল করি যে ধূমপান শতকরা 90% ফুসফুসীয় ক্যান্সারের কারণ। আর সিগারেটের ধোঁয়ায় বিদ্যমান নিকোটিন এবং টার, এই দুইটা জিনিসই কিন্তু ক্যান্সার তৈরি করে। তাহলে নিকোটিন এবং টার, এই দুইটা জিনিস মিলে ক্যান্সারটা তৈরি করতেছে। দীর্ঘদিন ধরে যদি ধূমপান করতে থাকে তাহলে কি রোগ হবে? সিওপিডি নামক রোগ হতে পারে। ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণটা কেমন হয় কালচে? আমরা জানি যে বিভিন্ন অ্যাডভার্টাইজে আমরা দেখছি, তাই না, যে একদম কালো কুচকুচে একটা ফুসফুস আমরা দেখতে পাই। তাহলে ঠিক আছে, এটা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের ধূমপায়ীর এক্সরে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ধূমপায়ীর এক্সরে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে কি? সাদা কালো দাগ, এটা কি ফুসফুসে? দেখো যে কালো দাগগুলোর কথা বলা হয়েছে, ফুসফুসে যে কালো দাগগুলা, সেগুলো এই সাদা কালো দাগ কোথায় থাকবে? অস্পষ্ট হয়ে যায়। ধূমপায়ীর এক্সরেতে ফুসফুসের কালো দাগ অস্পষ্ট হয়ে যাবে, কিন্তু অধূমপায়ীর এক্সরেতে এটা খুব ভালোভাবে বোঝা যাবে। সিলিয়া যেটা আছে, সিলিয়া, ধূমপায়ীর এক্সরেতে এই সিলিয়াগুলো কি হবে? বিনষ্ট হয়ে যাবে আর এখানে সবল থাকবে। তারপরে এমফাইসিমা অর্থাৎ অ্যালভিওলাসের আয়তন বেড়ে যাওয়া, এটা কি ধূমপায়ীর এক্সরেতে এমফাইসিমা থাকতে পারে, কিন্তু অধূমপায়ীর ক্ষেত্রে এটা থাকবে না। টিউমার বা ক্যান্সারের যদি কোনো কোষ থাকে তাহলে সেটা ধূমপায়ীর এক্সরেতে থাকতে পারে, কিন্তু অধূমপায়ীর এক্সরেতে সেটা থাকবে না। আমরা রোগগুলো একটু পড়াই দিই, তাহলে আমাদের চ্যাপ্টার কিন্তু ক্লোজ। দেখছো, অ্যানক্সিয়া, এ মানে হচ্ছে নাই, এ মানে কি বলো? এ মানে হচ্ছে নাই। তাহলে অ্যানক্সিয়া মানে অক্সিজেন নাই, অ্যানক্সিয়া মানে অক্সিজেন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তাহলে অ্যানক্সিয়া, আবার বলো, এই যে অ্যানক্সিয়া যেটা আছে, এ মানে কি? এ মানে হচ্ছে নাই, এই এ মানে হচ্ছে নাই। তাহলে এ মানে যদি নাই হয় তাহলে অ্যানক্সিয়া মানে অক্সিজেন নাই হয়ে গেছে। হাইপো মানে হলো কম, হাইপো মানে কি? কম। তাহলে দেখো যদি কম হয় তাহলে যেটা অবস্থা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি হাইপক্সিয়া। কখন হতে পারে? নিউমোনিয়া, রক্ত স্বল্পতা, বিষক্রিয়া, পর্বতারোহণ, এগুলা কারণে আমাদের হাইপক্সিয়া হতে পারে। অ্যাপনিয়া, এ মানে হচ্ছে কি? এ মানে হলো নাই হয়ে গেছে। সাময়িকের জন্য দেখো যদি শ্বাসক্রিয়া নাই হয়ে যায় তখন সেটাকে অ্যাপনিয়া বলে। আজকে আমরা পড়েছিলাম যে স্থূলতার একটা কমপ্লিকেশন বা জটিলতা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে শ্বাসকষ্ট, আর ঘুমের মধ্যে শ্বাসকষ্ট যখন হচ্ছে তার মানে স্লিপ অ্যাপনিয়া। তো সেরকম এই যে অ্যাপনিয়া মানে কি? শ্বাসক্রিয়াটা সাময়িকভাবে একদম বন্ধ হয়ে যাবে, তাহলে এই বন্ধ হয়ে যাওয়াটাই হচ্ছে অ্যাপনিয়া। ডিজনিয়া মানে কি? ডিজনিয়া মানে শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি হয়ে অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক হয়ে যাবে। ওইটা যেরকম সাময়িকভাবে বন্ধ ছিল, এই যে বন্ধ, কিন্তু ওইখানে কি সাময়িকভাবে হঠাৎ করে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, অস্বস্তি শুরু হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি ডিজনিয়া।
তাহলে এটা মনে রাখবো যে যন্ত্রণাদায়ক। ফাইব্রোসিস মানে হচ্ছে প্রাচীর পুরু হয়ে যাওয়া। ফাইবার মানে কি? ফাইবার মানে হচ্ছে পাটের আঁশই ধরো, তাহলে আঁশ যদি জমা হতে থাকে তাহলে কি হইতে থাকবে? পুরু হইতে থাকবে। তাহলে ফাইব্রোসিস মানে হচ্ছে ফাইবার জমা হইতে থাকা, তাহলে পুরু হইতে থাকা। তাহলে প্রাচীর পুরু হইতে থাকে কখন? ফাইব্রোসিসে। প্লুরাইসি, প্লুরাইসি হচ্ছে ঝিল্লিতে, আমাদের ফুসফুসের চারিদিকে তোমার প্লুরা আছে না, পর্দা, এই পর্দায় যদি নিকোটিনের প্রভাবে প্রদাহ হয় তখন সেটাকে আমরা বলি প্লুরাইসি। হার্ট অ্যাটাকও কিন্তু হয়ে যেতে পারে। সেখানে বলছে কি, রক্তে হিমোগ্লোবিনে কার্বন মনোঅক্সাইড শোষিত হয়, তারপরে এতে রক্তের অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক মানে হচ্ছে আমাদের হার্টের পেশিতে অক্সিজেন যাইতে পারতেছে না। কেন যাইতে পারতেছে না? যদি কার্বন মনোঅক্সাইডের সাথে আমাদের এই হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সিজেনকে যেতে না দেয়, তখন কি হবে? হার্ট অ্যাটাক হতে পারে। নিউমোনিয়া মানে কি? ফুসফুসের প্রদাহকে বলা হয় নিউমোনিয়া। ফুসফুসের যে প্রদাহ সেটাকে নিউমোনিয়া বলে। ব্রঙ্কাসের প্রদাহকে বলে ব্রঙ্কাইটিস, কিন্তু ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? সেটা হচ্ছে নিউমোনিয়া। ব্রঙ্কাইটিস দেখো, এই যে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়া সংক্রমণকে বলা হয় ব্রঙ্কাইটিস। শ্বাসনালীর ভেতরে ব্রঙ্কাইটিস হবে। এবং কে এটার জন্য দায়ী? কার্বন মনোঅক্সাইড শ্বাসনালীতে ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। ফুসফুস ক্যান্সারের জন্য আমরা উপরে পড়ছিলাম, ফুসফুস ক্যান্সারের জন্য দুইটা জিনিসকে দায়ী করা হয়েছে, একটা হচ্ছে ধূমপান আর একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। তাহলে দেখো এখানে সিলিকন ডাইঅক্সাইড চলে আসছে, যে সিলিকন ডাইঅক্সাইড ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী। শ্বাসকষ্ট আমরা জানি যে এই শ্বাসকষ্টের জন্য কার্বন মনোঅক্সাইড দায়ী। আর সিওপিডি যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা হচ্ছে ফুসফুসের একটা ক্রনিক রোগ। ক্রনিক মানে কি জানো? এই রোগটা সাধারণত তাদের ক্ষেত্রে দেখা যায় যারা ধরো 25, 30, 40 বছর ধরে সিগারেট খাইছে, এখন খালি দেখবা যে খালি কাশতেই থাকে। তাহলে এই যে রোগীগুলা, তা এই সিওপিডির সাথে সবচেয়ে বেশি যে জিনিসটা সম্পর্ক সেটা হচ্ছে ধূমপান। তোমাদের পরীক্ষায় যদি এমন কোনো কোশ্চেন আসে যে দীর্ঘদিন ধূমপানের ফলে কোন রোগটি হতে পারে, অপশনে যদি সিওপিডি থাকে চোখ বন্ধ করে সিওপিডি দেখাই দিতে হবে। এতে কিন্তু নিউমোনিয়া দেখাইতে পারবা না। ধূমপানের জন্য কিন্তু নিউমোনিয়া হয় না। কথা বুঝাইতে পারছি? তোমার ফুসফুসে কোনো প্রদাহ হইলো নিউমোনিয়া, তাহলে সে নিউমোনিয়া তো 4 বছরের বাচ্চারও হয়, 10 বছরের বাচ্চারও হয়। সে কি সিগারেট খাইতেছে? নিশ্চয়ই না। আবার খাইতেও পারে, তাই না? সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন এবং হচ্ছে অ্যানেস্থেশিয়ার সময় একটা জিনিস খেয়াল করো, অ্যানেস্থেশিয়ার সময় প্রথম ইন্ডাকশনের জন্য ব্যবহৃত হয় থায়োপেন্টাল সোডিয়াম। থায়োপেন্টাল সোডিয়াম প্রথম ইন্ডাকশনের জন্য ব্যবহৃত হয়। যাক, আমরা শেষ করে ফেলছি। তোমরা ভালো করে পড়ো, তোমাদের পড়া কমপ্লিট করো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনের পরে অটুট থাকো। ইনশাল্লাহ সামনে কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আর ততদিন পর্যন্ত থ্যাঙ্কস এ লট। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ইনশাল্লাহ পড়াশোনার সাথে থাকো। দেখা হবে।